আমাদের ইয়াং জেনারেশনকে বিরাজনীতি করা হচ্ছে যে রাজনীতি করা খারাপ, এবং এর বেনিফিটটা আমরা দেখেছি যে শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট দল তারা কিন্তু এই বেনিফিটটা নিয়েছে। 15 বছর কিন্তু তারা মানে ভালোই নিজেদেরকে মানে নিজেদের মতো করে এই রাজনীতি এবং সবকিছু কন্ট্রোল করত। বাট আমরা দেখলাম যে জুলাইয়ে 2024-এ এই ছাত্র রাজনীতিরাই ছাত্ররাই পার্টিকুলারলি এই ঢাকা ইউনিভার্সিটির এই ক্যাম্পাস থেকে আমরা দেখলাম যে এক ধরনের স্ফুলিঙ্গ তৈরি হলো, যেটা আসলে আমাদের হিস্টোরি পাল্টে গেল। সো আমরা যারা একসময় মনে করেছিলাম ছাত্র রাজনীতি, জাতীয় পর্যায়ে ছাত্র রাজনীতি এটা ভালো জিনিস না, আমরা উই আর হ্যাপি দ্যাট উই হ্যাভ বিন প্রুভেন রং। আমি মনে করি যে বাংলাদেশের আসলে হিস্টোরি দেখায় যেভাবে 71-এ দেখিয়েছিল, যেভাবে 90-এ দেখিয়েছিল, এবং সেভাবে 24-এ দেখা গেল যে আলটিমেটলি আমাদের ট্র্যাডিশনাল মানে সিনিয়র রাজনীতিবিদরা বা মেইন স্ট্রিম রাজনৈতিক পার্টিগুলো এই সোসাইটাল চেঞ্জ বা রাষ্ট্র রাজনীতি সমাজ চেঞ্জের জন্য আসলে দে আর নট ক্যাপাবল এনাফ। আলটিমেটলি আমাদের এই তরুণরাই আমাদের জাতিকে, রাষ্ট্রকে সঠিক পর্যায়ে রাখার জন্য, ড্রাইভ করার জন্য দে আর দ্য মেইন ড্রাইভার। এবং দ্যাটস ওয়াই আই পার্সোনালি স্যালুট এই ঢাকা ইউনিভার্সিটির এই ক্যাম্পাসে যারা 2024-এ নেতৃত্ব দিয়েছে। 2024-এ নিজেদের অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। অফকোর্স শুধু ঢাকা ইউনিভার্সিটি না, আমরা জানি এখানে প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা স্টুডেন্ট থেকে শুরু করে অনেকে, বাট মেজরিটি হচ্ছে যারা এখানে আছেন সেই কম বয়সী তরুণরা। তাদেরকে আসলে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসলে অনেকে বলল, আমার ধারণা লিগাল পার্সপেক্টিভে সারওয়ার তুষার যেরকম বলল, এখানে শিশির মনির ভাই আছেন, রাজীব আছেন, ওনারা আমার থেকে অনেক বেশি ওই জায়গাগুলিতে কথা বলবে। তো আমি আসলে ঠিক লিগাল পার্সপেক্টিভে যত না কথা বলবো তার থেকে বেশি একটু হয়তো মানে পলিটিক্যাল পার্সপেক্টিভে বলতে চাই। আমি একটা জিনিস, গতকাল আমি এনসিপি একটা প্রোগ্রামে গেছিলাম, তখন একটা জিনিস বলেছি যে আমি খুশি যে আসলে এই প্রোগ্রামগুলিতে এখন আসলে জুলাই সনদ বলা হয় না, যেটা আসলে তুষারও বলল যে আমার কাছে আসলে সংস্কার বলতে আমি এখন আর জুলাই সনদকে মনে করি না। কেননা জুলাই সনদ থেকে আরো অনেক বড় জিনিস কিন্তু আমাদের দেশের 69% লোক কিন্তু আমরা জুলাই সনদের উপর ছাপিয়ে আমরা কিন্তু একটা রায় দিয়েছি, সেটা হচ্ছে কি গণভোটের গণরায়। জুলাই সনদটা এখানে যারা ছিলেন, শিশির মনির ভাই, সারওয়ার তুষার বা এরকম অনেকে 2-3 মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমত্য কমিশনের মধ্যে দিয়ে একটা সনদ তৈরি করেছেন। বাট এই সনদটা কি এনাফ ছিল? কারণ এটা তো আসলে কয়েকজন মিলে 30টা দল মিলে করেছিল। তো এই 30টা দল মিলে অনেক কিছুই করতে পারে, কিন্তু সেটা তো আমরা মানে কেন মানবো? এই কেন মানবো সেটার জন্যই কিন্তু আসলে গণভোট করা হলো, যে না ঠিক আছে ওনারা একটা ড্রাফট করেছে, ওনারা একটা প্রস্তাব দিয়েছে, ড্রাফট বলবো না, ওনারা একটা প্রস্তাব দিয়েছে, এবং সেই প্রস্তাবটা জনগণের সামনে তুলে ধরা হয়েছে। কিন্তু এন্ড অফ দ্য জনগণ তো আসলে সবচেয়ে বড় সার্বভৌম ব্যাপার, তাই না? জনগণ যদি ফর এক্সাম্পল এরকম হতে পারতো, জুলাই সনদের উপরে যেই গণভোটটা করা হয়েছে, যে প্রস্তাবগুলি করা হয়েছে, জনগণ মনে করতে পারে যে না এই জিনিসগুলো আমরা পছন্দ করি না, তারা এটাকে ফেলে দিতে পারতো। না ভোটে জয় দিত, কেউ তো না ভোট দিয়েছে, বাংলাদেশের প্রায় 30% মতো লোক তো না ভোট দিয়েছে। কিন্তু ঘটনাটা তো আসলে সবচেয়ে বড় সত্য সেটা হচ্ছে 70% লোক, প্রায় 70% লোক হ্যাঁ ভোট দিয়ে এই জুলাই সনদটাকে ভিন্ডিকেট করেছে, মানে এটাকে অ্যাপ্রুভ করেছে। তো আমরা জানি যে আসলে অ্যাপ্রুভ না করা পর্যন্ত, হ্যাঁ, যেমন সে আপনারা বিকাশে অনেকক্ষণে করেন, একটা ওটিপি আসে, ওটিপি দেওয়ার পরে আপনি নিজে একটা অ্যাপ্রুভ করেন, একটা পেমেন্ট অ্যাপ্রুভ করেন, মানে আপনি নিজের ওনারশিপ নিয়ে কোনোটাকে অ্যাপ্রুভ করছেন। আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ হয় বা অনেক কিছু, তাই না, আপনি একটা ইমেল পান, এটাকে অ্যাপ্রুভ করেন। তো সেভাবে আমরা অ্যাপ্রুভ করেছি, জনগণ 69% লোক অ্যাপ্রুভ করেছে। এই অ্যাপ্রুভালের উপরে তো কোনো কথা থাকতে পারে না। মানে কালকে আমি বলছিলাম 51% বলছে যে একটা দল ভোট করেছে, ফাইন, কংগ্রেচুলেশনস। কিন্তু 69
যে 51 থেকে প্রায় 18 মানে 18 বেশি, এই ম্যাথমেটিক্সটা তো মনে হয় আমার কাছে মনে হয় আজকের ক্লাস 1 এর ছেলেপেলেরা বুঝে। অতএব সেই জায়গাটাতে আসলে অঙ্ক অঙ্ক দিয়েও যদি আপনারা এটা করতে চান, অফকোর্স 69% ইজ মাচ হায়ার দেন 51%। তো সেই জায়গাতে আসলে কোনো কথা থাকতে পারে না। তো এর সাংবিধানিক মানে ব্যাপারটা বা অন্যান্য ব্যাপারগুলো অফকোর্স এখানে যারা আইনের এক্সপার্ট আছেন তারা বলবেন। তো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা মানে সবার উপরে আসলে এই জুলাই সনদের উপরেও আসলে আমার এই গণভোটের ব্যাপারটাকে দিতে হবে, কারণ জুলাই সনদটা হয়তো একটা ফিলোসফিক্যাল বেস দিয়েছে, কিন্তু সাংবিধানিক বা মোরাল বেসটা কিন্তু আসলে দিয়েছে আসলে গণভোট। আমি আরেকটা জিনিস দিয়ে শেষ করব, যেটা আসলে সংস্কার নিয়ে আমরা কথা বলছি। আমরা নিজেরাও গত কয়েকদিন বেশ কিছু প্রোগ্রাম করেছি। একটা অত্যন্ত মানে আক্ষেপ এবং হতাশার ব্যাপার যে বর্তমান সরকার বা বর্তমান সংসদ এই যে 133টার মতো অধ্যাদেশ হলো, এই 133টা অধ্যাদেশের মধ্যে শুধুমাত্র 4টা অধ্যাদেশ আপনারা জানেন, 4টা অধ্যাদেশকে বাতিল বলে প্রস্তাব করা হয়েছে, বাতিল করা হোক প্রস্তাব করা হয়েছে। এবং এই 4টা অধ্যাদেশ কিন্তু আসলে মেইন হচ্ছে আমার বিচার বিভাগের ক্ষেত্রে, বিচার বিভাগের স্বাধীনতার রিলেটেড। একটা হচ্ছে যে বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয়, আর একটা হচ্ছে বিচারক নিয়োগ প্রক্রিয়া। এত এই 133টার মধ্যে সরকার কেন, আমার কাছে মনে হয় যে সরকার কেন এই 4টাকেই টার্গেট করলো, সেটাই আসলে সবচেয়ে ভয়ের জায়গা। আমরা জানি যে, এবং দেখবেন গত পরশুদিনও বোধহয় এই কয়েকজন বিচারকদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে 20-25 জনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে বোধহয় কোনো কথাবার্তা হচ্ছিল, সেটাকে কিন্তু তাদেরকে প্রশাসনিক ভাবে তাদেরকে চিঠিও দেওয়া হয়েছে যে কেন তারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ধরনের কথা বলল। দ্যাট মিনস কি, আমরা কি আবারও আগের জায়গায় ফিরে যাচ্ছি, যেখানে, কারণ আমরা সবাই জানি এখানে জানার জন্য বড় কোনো এক্সপার্ট দেওয়ার দরকার নেই যে রাষ্ট্রের তিনটা বিভাগ আছে, তাই না? একটা হচ্ছে এক্সিকিউটিভ বিভাগ, সরকার, যাদেরকে আমরা নির্বাচিত করেছি। আরেকটা হচ্ছে আইন বিভাগ, সংসদ সদস্যরা যারা আলোচনা করে আইন প্রণয়ন করে। আরেকটা হচ্ছে আমার বিচার বিভাগ। এই 3টা বিভাগই কিন্তু আলটিমেটলি সোসাইটিতে বা রাষ্ট্রে এক ধরনের ব্যালেন্স রাখে। এখন এই 2টা বিভাগ কিন্তু অলরেডি বর্তমান যে সরকার তার আন্ডারে, একটা হচ্ছে তাদের এক্সিকিউটিভ, তারাই কন্ট্রোল করছে, এবং আইন বিভাগও তারাই কন্ট্রোল করছে। কিন্তু যে আরেকটা বিভাগ, যে বিচার বিভাগ, এটাকেও তারা কেন কন্ট্রোল করতে চাচ্ছে, সেই প্রশ্ন কিন্তু আমাদের করতে হবে। আমি আমার একটা আশঙ্কা প্রকাশ করেছি, গত কয়েকদিন আমি একটা আশঙ্কা প্রকাশ করছি যে আমরা জানি যে আমাদের, আমি শেষ করবো, 1 মিনিটে শেষ করবো। আমরা জানি যে আমাদের যে গত 15 বছরে যেই ব্যাপারটা মানে মেইন রাজনৈতিক জায়গাতে আসলে আন্দোলনটা হয়েছিল, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন। এবং এই তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের ক্ষেত্রে কিন্তু একটা বড় ব্যাপার ছিল যে কে হবে মানে তত্ত্বাবধায়ক, যেই কারণে আসলে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারগুলো মানে এক রাজনৈতিক দলগুলো মানে বাতিল করে দিয়েছিল। আপনারা জানেন জাস্টিস হাসানের ব্যাপার, যে বিচার বিভাগকে সামহাও এটাতে ইনভলভ করলে অনেক ধরনের কমপ্লিকেশন তৈরি হয়, তো সেই ক্রাইসিস তৈরি হয়। সেই জায়গাতেই কিন্তু আমরা সবাই মিলে চেয়েছিলাম, এবং রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং বিএনপিও এটা তারা এগ্রি করেছিল, বিচার বিভাগ থেকে এই তত্ত্বাবধায়ক সরকার যারা হবে, বিচার বিভাগ থেকে এখানে যাতে বিচার বিভাগ এখানে ইনভলভ না করা হয়। কিন্তু আবার ত্রয়োদশ সংশোধনী একটা আদেশের মাধ্যমে, রায়ের মাধ্যমে সেটা কিন্তু আবার চলে আসতেছে। বাট যদি অন্য কোনো কিছু সংস্কার না হয়, তাহলে কিন্তু সেটাই আবার চলে আসবে, এবং সেক্ষেত্রে আবার বিচার বিভাগের যে প্রাক্তন বিচারপতি বা শেষ আপিলেট ডিভিশনের বিচারপতি, প্রধান বিচারপতি কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে 2030 সালে। আমার আশঙ্কা আসলে এই বিচার বিভাগকে কন্ট্রোল করা বা বিচার বিভাগকে ইনফ্লুয়েন্স করা, এটার পিছনে কি আসলে আগামী যে নির্বাচন হতে যাবে আজ থেকে 4.5-5 বছর পরে, সেটা কি আসলে এক ধরনের আমরা কোনো আলামত পাচ্ছি কিনা। তো সেই জায়গাটা আমার মনে হয়, অফকোর্স শিশির মনির ভাইরা আছেন, ওনারা ভালো বলতে পারবেন, বাট আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট আপনারা, আমরা অলরেডি আমরা বুঝে গেছি যে ওনারা বেশিরভাগ সংস্কার করবে না, কিন্তু বিচার বিভাগ এবং হিউম্যান রাইট নিয়ে আসলে যেই সংস্কারগুলি হচ্ছে, সেগুলোকে আপনারা কাইন্ডলি মানে বাধাগ্রস্ত করেন না। কারণ আলটিমেটলি আপনারা জানেন যে এই জিনিসগুলো বাধাগ্রস্ত করলে জনগণ কিন্তু আপনাদের ইন্টেন্ট নিয়ে বা আপনাদের আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করা শুরু করবে।
এবং আজ থেকে আমরা জানি যে শেখ হাসিনাও মনে করেছিল যে কোনো কিছু চেঞ্জ হবে না, কিন্তু শেখ হাসিনার মতো এত পরাক্রমশালী রাজনৈতিক নেত্রী পরাক্রমশালী দেশের সহায়তা নিয়েও কিন্তু থাকতে পারেনি। সেই জায়গাটায় আমার কাছে মনে হয় আপনারা আশা করি ভুল পথে পা দিবেন না, সঠিক পথে আসবেন এবং জনগণকে সাথে নিয়ে রাজনীতি করবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ফাহিম মাসরুর ভাইকে। আপনারা লক্ষ্য করে